আলাইকুম, গল্পের রাজ্যে স্বাগতম সবাইকে। অনেক রাত পর্যন্ত ইরফান ল্যাপটপে কাজ করছিল। হঠাৎ মেয়েটির কণ্ঠ শুনে ঘর থেকে বের হয়ে যায়। দেখতে পায় ডাইনিং রুমে টিভি চলছে। মিনু সেখানে টিভি দেখতে দেখতে ঘুমিয়ে পড়েছে। রুবি না থাকলে মিনু এই বাসাতে ভালোই স্বাধীনভাবে চলাফেরা করতে পারে। ইচ্ছা মতো টিভি দেখা আর যার মন চায় তাই করতে পারে। বেলি কিছুই বলে না। আর না বলে ইরফান। টিভি অফ করে ঘরের দিকে পা বাড়াতেই চাপা কান্নার শব্দ শুনতে পায়। সে কান্না শব্দ বেলির ঘর থেকে আসছে। ইরফান একটু এগিয়ে উকি দিতে দেখে বেলি মেঝেতে দুই হাত পেট চেপে উপর হয়ে বসে কাঁদছে। হয়তো পেটের ব্যথাটা বেড়েছে। আজ মিনু ডাইনিং রুমে ঘুমিয়ে গেছে। ব্যথা সহ্য করতে না পেরে নিচে বসে আছে মেয়েটি। এমন অবস্থায় ইরফান কি করবে বুঝে উঠতে পারছিল না। এদিক ওদিক তাকিয়ে ধীর পায়ে ঘরে প্রবেশ করে। বেলি তখনও মেঝেতে মুখ গুজে কাঁদছে। ইরফান বেলির পিঠে হাত রাখতে বেলি মিনু ভেবে চাপা স্বরে বলে, মিনু আমাকে ধরো তো, আমার আর সহ্য হচ্ছে না, খুব কষ্ট হচ্ছে। বেলি কান্না মিশ্রিত কণ্ঠস্বরে ইরফানের বুকের তীরের মতো বিধে পাশে থাকা মানুষটাকে মিনু ভেবে মাথা না তুলে এইভাবে কেঁদে চলেছে বেলি। ইরফানের মনে পড়ে গতকাল রাতে মারের সময় এলোপাতাড়ি লাথি মেরেছিল বেলিকে। আর অত্যন্ত কেঁপে ওঠে এভাবে যে সেই লাথিগুলো বেলির পেটে পড়েনি তো। 7-5 না ভেবে বেলিকে কোলে তুলে বিছানার দিকে অগ্রসর হতে থাকে সে। নিজেকে কোলে চড়াতে দেখে আশ্চর্য বেলির চোখ খুলে তাকায়। তারপর অবাক নয়নে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে ইরফানের চোখে। ইরফানও বেলির চোখে চোখ রাখে। বেলি তখনও চোখ মুখ ফুলে একাকার অবস্থা। বেলিকে শুয়ে দিয়ে ইরফান দৌড়ে রান্নাঘরের দিকে যায়। মিনিট খানেক পরে হট ওয়াটার ব্যাগ হাতে ঘরে নিয়ে আসে। দিনধারিতভাবে ওয়াটার ব্যাগটি বেলির পেটে বসিয়ে দেয়। এই পরিস্থিতিতে প্রচণ্ড অস্থিরতা ভোগ বেলি। অনেকক্ষণ ভাব দেওয়ার পর ব্যথাটা দমে যায়। বেলি তখনও নীরবে কাঁদছে। বিয়ের এতদিন পর এই প্রথম সে তার স্বামীর কাছ থেকে সেবা পাচ্ছে। নীরবতা কাটিয়ে ইরফান নিচু গলায় প্রশ্ন করে, ব্যথা কমেছে? বেলিও ভঙ্গস্বরে উত্তর দেয়, হ্যাঁ। হঠাৎ ইরফানের মুখে তুমি শব্দটা শুনে বেলি মনে দরজায় যে জোরে জোরে করা পড়ে। লম্বা একটা সময় পর তার স্বামী তাকে তুমি বলে ডাকছে। অনুভূতি শূন্য বেলি বুঝতে পারছে না তুমি ডাকায় তার খুশি হওয়া উচিত নাকি কষ্ট পাওয়া উচিত। বেলির দিকে থেকে সাড়া না পেয়ে ইরফান উঠে দাঁড়ায়। সে উঠতে বেলি বলে, একটা কথা বলি আপনাকে। ইরফান অনুমতি সূচনা মাথা নাড়িয়ে বলে, হ্যাঁ বলো। আপনি আমাকে তুমি করে বললেন কেন? বিয়ের দিন থেকে আমাকে কত অপমান অবস্থ সহ্য করতে হয়েছে। গায়ে হাত তোলাটাও বাদ রাখেন নাই আপনি। আমার বাবা কখনো আমার মায়ের সঙ্গে উঁচু গলায় কথা বলে না, গায়ে হাত তোলে না। তো গায়ে হাত তোলাটা তো দূরের থাক, আমার বাবা কখনো ফুলের আঁচড়ও লাগতে দেয়নি, অথচ সেই আমাকে কত মার সহ্য করতে হয়েছে। আচ্ছা, আমি যদি মরে যাই আপনি ভালো থাকবেন তো? আমাকে এভাবে না মেরে একেবারে মেরে ফেলতেন আপনি। তারপর আমার লাশটা আমার মায়ের কাছে পাঠিয়ে দিতেন। বিশ্বাস করেন আমার পুরো শরীরটা ব্যথা জর্জরিত হয়ে আছে। শরীরের এই ব্যথা, এই যন্ত্রণা আমি আর সহ্য করতে পারছি না। কাঁদতে কাঁদতে কথাগুলো বলা শেষ করে দম নেয় বেলি। নিবাক ইরফানের চোখে কোণে এই প্রথম বেলির জন্য পানি জমতে শুরু করে। সে আর এক মুহূর্ত দাঁড়ায়নি সেখানে। দ্রুত পায়ে নিজের ঘরে গিয়ে দরজা আটকে দেয়। অশান্ত মনে যে কালবৈশাখী বয়ে যাচ্ছে আজ। এক সপ্তাহ পর হয়ে যায়। রুবি কোনো খবর নেই। ইরফান তার কোনো খোঁজ নেয়নি। মাঝে একদিন রুবির বাবা জাফর সাহেব ফোন করে ইরফানের বাসায় যেতে বলে।
ইরফান যায়নি। রুবি বলা মিথ্যা কথাগুলো মেনে নিতে পারছে না সে। অন্ধবিশ্বাস তার চোখে কালো পর্দা টাঙিয়ে রেখেছিল এতদিন। কালো পর্দার চোখ থেকে সরাতেই সে বুঝতে পারে কোনটা হীরা আর কোনটা কাঁচ। রুবি বলার অন্যান্য মিথ্যা কথা ধরা পড়া এতদিন অমানসিক অত্যাচার করেছে সে প্রথম স্ত্রীকে। তিনি যখন রুবির মিথ্যা কথাগুলো মিথ্যা বলে প্রমাণিত হলো তখন মেনে নিতে পারেনি সে। অফিস থেকে এক গাদা কাজ নিয়ে বাসা ফেরে ইরফান। বেলি শরীরটাও ভালো আছে এখন, মোটামুটি সুস্থ থাকায় দৌড়াদৌড়ি সব কাজ করছে সে। বর্তমানে বেলিকে দেখে বড্ড বেশি মায়া হয় ইরফানের। বিয়ের পর একদিনের জন্য মায়াময় দৃষ্টিতে বেলির দিকে তাকায়নি সে। উপায়ও ছিল না, কারণ তখন রুবির ভালোবাসা মোহিত ছিল সে। কফি হাতে ইরফানের ঘরে ঢুকতেই বেলি দেখতে পায় ইরফান গোসল শেষে ভেজা শরীর, মাথা মুছে। ইরফান এই অবস্থায় দেখে অনেকটা ইস্তত বোধ করে বেলি ইস্তত বোধ করা দেখে ইরফান টি শার্ট গায়ে জড়ায়। টেবিলের ওপর কফির মগটা রেখে বেলি চলে যেতে গেলেই ইরফান তাকে থামায়। তোমার একটা জিনিস আমার কাছে রয়ে গেছে। উফ, আবার সেই তুমি ডাকলে? এই তুমি ডাকটা শুনলে অদ্ভুত একটা অনুভূতি হয়, শরীর যেন ছিন্ন শক্তি হয় হাওয়া বয়ে যায়। বেলিকে দাঁড় করিয়ে রেখে ড্রয়ার থেকে দুলটা বের করে ইরফান বেলি কাছে এসে বলে, হাত পাতো। কিছুক্ষণ কুঁচকে তাকিয়ে বলে, কেন? একটা জিনিস দেব তোমাকে। কি জিনিস? হাত পাতো আগে। বেলির হাত পেতে ইরফানের বেলির হাতে তালুতে দুলটা রাখে। বেলি দুলটা রেখে রাজ্য জয় করা হাসি হেসে অস্থির গলায় বলে, হায় আল্লাহ, এটা আপনার কাছে ছিল? আমি কত খুঁজেছি, এটা আমার বাবার শেষ স্মৃতি। অনেক কষ্টে টাকা জমিয়ে বানিয়ে দিয়েছে আমাকে। হ্যাঁ, আমার কাছেই ছিল এটা। বেলি ইরফানের দিকে তাকায়, ভাবে হঠাৎ ইরফানের হলোটা কি? আগের মতো খারাপ আচরণ করে না? তুই তোকারিও বন্ধ করে দিয়েছে, লাগাতার তুমি বলেই ডাকছে। এসব বেলি মনে মনে ভাবে। মনে যা ভাবা যায় তা কখনোই প্রকাশ্যে আনা যায় না। কথা না বাড়িয়ে রান্নাঘরের দিকে যায় বেলি। এক মনে কাজ করতে করতে বেশ দেরি হয়ে গেছে। কাজ শেষে আনমোড়া হয়ে ইরফান ঘড়ির দিকে চোখ পড়তে দেখে রাত প্রায় 12টা বেজে গেছে। আজকে তাকে খাবার খাওয়ার জন্য ডাকলো না কেউ। ল্যাপটপ পাশে রেখে ইরফান ডাইনিং রুমে যায়। টেবিলে খাবার সাজানো আছে। ইরফান এদিক সেদিক তাকিয়ে দেখে বেলি সোফায় হেলান দিয়ে ঘুমাচ্ছে। ইরফান স্পর্শ কাঁধে পড়ার সঙ্গে সঙ্গে ঘুম ভাঙে বেলি। তার ঘড়িতে তাকিয়ে দাঁড়িয়ে পড়া সে। ইরফান একদম কদম পিছিয়ে যায়। ডান হাত তুলে বেলি আশঙ্ক করে যে আস্তে রাত 12টা বাজে। আমাকে একেবারের জন্য ডাকলে না? এসে দেখি তুমি এখানে বসে বসে ঘুমাচ্ছ। ঘুম জড়ানো কণ্ঠে বেলি বলে, আমি কয়েকবার গিয়েছিলাম ঘরে, আপনি হেডফোন কানে লাগিয়ে কাজ করছিলেন। আমি তারপরও ডাকলাম, কিন্তু আপনি সাড়া দেননি। ভাবলাম কাজ শেষ হলে আবার ডাকবো, কিন্তু আমি নিজেই ঘুমিয়ে গেছি। আমার ক্ষুধা লেগেছে, খেতে দাও। বেলি চোখ হাত বোলাতে ডাইনিং টেবিলের দিকে অগ্রসর হয়। ঘুম চোখ বেলি এমন হেলে দুলে হাঁটার ঢং ভালোই লাগছে ইরফানের। চুপচাপ খেতে বসে সে মিনুকে দেখতে না পেয়ে প্রশ্ন করে, মিনু কোথায়? সে খেয়ে দে ঘুমায়। বেলি ইরফানকে ভাত বেড়ে দেয়, প্রয়োজনে সব কাজ এগিয়ে দেয়। ইরফান একেবারে খাবার দিকে তাকায়, আবার বেলির দিকে তাকায়। কি স্নিগ্ধতা একটা মেয়ে, অথচ এই স্নিগ্ধতা তার চোখে পড়েনি এতদিন। নিজেকে প্রশ্ন করে বেলি, এই স্নিগ্ধতা তার আগে কেন চোখে পড়েনি? নাকি আমি নিজে দেখিনি কিংবা দেখার চেষ্টা করিনি? বেলি এসব এগিয়ে দেওয়ার পর ইরফান পেটে হাত রেখে দ্বিতীয় দফা বেলি প্রশ্ন করে, তুমি খেয়েছো? উত্তরে বেলি
বেলি কিছু না বলে ইরফান আবার জিজ্ঞাসা করে তুমি খেয়েছো? হ্যাঁ। মিথ্যা বলছো আমার সাথে? এই মিথ্যা কথা বলার জন্য রুবি চরম মেরেছিলাম। বেলি একবার ইরফানের চোখে চোখ রাখে, কণ্ঠে দীর্ঘ এনে বলে, কেউ দিনের পর দিন মিথ্যা কথা বলে, তার মিথ্যাকে সত্যি ভেবে তা অপমানিত আমায় মারতেন। মিথ্যা প্রমাণ হওয়ার পর তাকে চরম মেরেছেন, আর আমি সত্যি বলার পরেও দিনের পর দিন মার খেয়েছি। খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে, খেয়ে নিন। কথাগুলো বলে বেলি রান্নাঘরের দিকে যাচ্ছিল। ইরফান তার হাতটা ধরে, ইরফানের এমন আচমকা হাত ধরায় ভয় পায় বেলি। ভাবে কথাগুলো বলার জন্য তাকে আবার না মার খেতে হয়। সে প্রশ্ন করে, কিছু বলবেন? ইরফান নির্দ্বিধায় বলে, তোমার সঙ্গে বসে ভাত খাওয়া হয়নি, রুবির সঙ্গে সময় মেলেনি, যদিও বা মিলেছে তা কেবল রেস্টুরেন্টে। আমি বারবার একাই খেয়েছি, আজ না হয় তুমি আমার সাথে সাথী হলে। প্রশ্নবিদ্ধ চোখে তাকিয়ে বেলি, মানে আজকে আমার সাথে বসে খেতে হবে তোমাকে? কথাটা শুনে কলিজায় একটা মোচড় দেয় বেলির। বিয়ের প্রায় 10 মাস পর ইরফান নিজে থেকে বেলি তার সাথে ভাত খেতে বলেছে। এই অনুভূতিটা নিখুঁতভাবে ফুটিয়ে তোলা সম্ভব না তার পক্ষে। অবাক চোখে কিছুক্ষণ ইরফানের দিকে তাকিয়ে বেলি ইরফানকে প্রশ্ন করে, কি হলো, বসবে না? আমি এখন খাবো না, আপনি খান। আমি কি এতই খারাপ যে আমার সাথে ভাত খেতে বসা যায় না? কথা না বলতে বলতে আজকাল কথা বলতে ভালো লাগে না বেলি। সে বাড়িতে কথায় না গিয়ে চেয়ার টেনে বসে পড়ে। নিজে প্লেটে সামান্য ভাত বাড়ে ইরফানের, আর চোখে বেলি খাওয়ার ধরন দেখছিল। এর আগে কখনো ইরফান বেলি খেতে দেখেনি। যতক্ষণ ছিল শুধু মারধর আর বাকবদ্ধ করে মেয়েটি চুপচাপ মানিয়ে নিয়ে সবটা, এমনকি সতীনের সাথে সংসার করতে হবে সেটাও মেনে নিয়েছে। একবারের জন্য প্রতিবাদ করেনি। আর না জানি নিজের আপত্তির কথা। গত 7টা মাস যাবৎ চোখের সামনে নিজের স্বামী তার দ্বিতীয় স্ত্রীর সাথে এক ঘরে থাকতে দেখেছে। প্রতিটা সকালে সতীনের ভেজা চুল দেখতে হয়েছে তার। তবুও নিজের অধিকার দাবি নিয়ে একবারের জন্যও দাঁড়ায়নি সামনে এসে। এর মতো মেয়ে খুব কমই আছে। ইরফান খেতে বসে কথাগুলো ভাবছে, সাথে একটা ভাবছে বেলি চুপ থাকা উচিত হয়নি। যদি বেলি প্রতিবাদ করতো তাহলে হয়তো তাকে এতটা কষ্ট সহ্য করতে হতো না। ইরফান এখন সবই বোঝে, সব হারিয়ে এখন সব বোঝা। বেলি শুধু ডাল দিয়ে ভাত খেতে দেখে ইরফান বলে, মাছ খাবে না কেন? সে না বলে কেন? মাছের সমস্যা কি? কিছু না, আপনাকে আরেক পিস দেব না? আপনাকে না বলেছিলাম আমাকে তুমি না ডাকতে? তুমি ডাকলে আর সমস্যা কোথায়? আমি তুই ডাকে অভ্যস্ত। আমার মন অস্থির হয়। কথা কম বলে খাওয়া শেষ করো। খাবার টেবিলে নীরবতা। কোনো রকম খেয়ে টেবিল ছেড়ে বেলি। ইরফান বেশ বুঝতে পারছিল বেলি তার সামনে থাকতে চাচ্ছে না। অবশ্য এইসবের একমাত্র কারণ ইরফানের করা খারাপ ব্যবহারগুলো। তাই ও আর কিছু বলেনি। ঘন্টা খানেক পর বেলি কিচেন সামলে নিজের ঘরে যাবে বলে এগোতেই দেখে ইরফান ডাইনিং রুমে কিছু জিনিসপত্র নিয়ে বসেছেন। ঘড়িতে তখন রাত 1:30। এত রাতেও ইরফানকে কাজ করতে হবে। এই সময় কিসের কাজ? বেলি দাঁড়িয়ে পড়েন, দেখতে থাকে ইরফান কি করছে। বেলির দিকে চোখ পড়তে ইরফান বলে, আমার ঘরে যাও তো, সেলফে ওপর দেখবে একটা বড় সাদা কৌটা রাখা আছে, নিয়ে এসো। ঘর থেকে কৌটা এনে ইরফান কাছে রেখে বেলি টি টেবিলে অনেক জিনিস রাখে। বেলি তাকিয়ে আছে সেগুলোর দিকে। বেলি দাঁড়িয়ে থাকতে দেখে ইরফান নিজে থেকে বেলিকে বলে, বসো। বেলি বসতে প্রশ্ন করে, কি করবেন এগুলো দিয়ে? হাউস বিল্ডিংয়ে প্রজেক্ট ডেমোর কাজ করব। সকালে অফিসে প্রেজেন্টেশন, বাড়ি বানাবো। না রে পাগলি, এটা একটা কোম্পানি হবে। অবশ্য
মিনিও বাড়িও বলতে পারো। ইরফান বলা পাগলি শব্দটা শুনে বেলির বুকটা ধুক ধুক করতে থাকে। হৃৎপিণ্ড শব্দ কারো কানে যায় না বলে হয়তো ইরফান তার বুকের ধুকধুকানি শব্দ শুনতে পাচ্ছে না। ইরফান নিজে কাজে ব্যস্ত। বেলি ইরফানকে দেখে আর মনে মনে বলছে, মানুষটাকে কত শান্ত লাগে দেখতে, কিন্তু কে বলবে এই মানুষটা হাতের কারণে অকারণে মার খেতে হয় আমাকে। আমার মনের মধ্যে লুকিয়ে থাকা ভালোবাসাটা সে কখনো দেখবে কিনা জানি, সে জানা আগেই আমাকে চলে যেতে হয় বারবার। রুবিকে মানুষটা খুব ভালোবাসে, তাই বলে কি আমাকে একটু ভালোবাসতে পারে না? বিয়ের পর থেকে অপমান, অবহেলা আর মারধর জুটে এসে এই পোড়া কপালে আমার জনম দুঃখী মা ভাবে আমি স্বামীর ঘরে রানী হয়ে গেছি, অথচ আমার মা তো জানেই না যে আমার জীবনটা এই 7টা মাস কিভাবে কেটেছে। অজান্তেই চোখের পানি জমে বেলির পলক ফেলেই চোখ পানি টুপ করে পড়বে। মুখ মোছার ভান করে অতি চালাকি করে চোখের পানি মুছে সে, তারপর বলে, হ্যাঁ হ্যাঁ, এমনিতেই দেখছি সিনেমাতেও ককটিজ দিয়ে বানাতে হয়। হ্যাঁ, ওই তো টেবিলের পাশে রাখা ককটিজ। তাহলে তো বেশ বড়ই হবে। অফিসে নিবেন কিভাবে? কাল অফিস থেকে গাড়ি আসবে, গাড়ি করে নেব। হ্যাঁ, কাল যদি প্রেজেন্টেশন ভালো হয় প্রমোশন পাক্কা হয়ে যাবে। তুমি বুঝলে কি করে? মন বলল, হয়ে যাবে ইনশাল্লাহ। ইরফান বেলির মুখের দিকে তাকায়। উজ্জ্বল শ্যামলবর্ণ হলেও মুগ্ধতা ও লাবণ্যতা কমতি নেই। হাসলে কি মিষ্টি লাগে, গালে অল্প টোল পড়ে। মনে মনে এখন আফসোস আর ইরফানের, যদি তখন তাকে বাসন্ত বিকাশ মেনে নিয়ে ভাবতে, তাহলে আজ হয়তো বেলি আর সুন্দর একটা সংসার হতো, তাদের মধ্যে তৃতীয় কেউ আসতো না। কিন্তু প্রেম নামক বিষাক্ত পোকামাকড়ের সব কিছু এলোমেলো যে সে নিজেই করে দিয়েছে। আজকের ভিডিও এইটুকু। আপনাদের ভালো লাগলে কমেন্টে জানাবেন। পরের পর্বের জন্য অপেক্ষা করুন।